নমস্কার, আপনারা দেখছেন বাংলার সময়। ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সাথে আমি পায়েল। শিলিগুড়ির উন্নয়ন নিয়ে আজ মতামত জানব শিলিগুড়ির এক শিক্ষক স্বপনেন্দু নন্দীর থেকে। বাংলার সময় আপনাকে স্বাগত। সেম টু ইউ। আমরা জানি শিলিগুড়ি পুর নিগমের ভোট সদ্যই নির্বাচিত হয়েছে, মেয়র হয়েছেন গৌতম দেব। শিলিগুড়ি শহরের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি মেয়র দ্রুতই সমাধান করবেন, এমনটাই আমরা আশাবাদী। তবে শিলিগুড়ি শহরের একজন বাসিন্দা হিসেবে চলতে ফিরতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সেদিক থেকে কোন সমস্যাটা সব থেকে প্রথমেই আপনি চাইবেন যেটা মেয়র সব থেকে প্রথমেই দেখুন? প্রথমেই বলবো, নতুন বোর্ডকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি মানুষের তো চাহিদা শেষ নেই। শিলিগুড়ি শহর বর্ধিষ্ণু শহর, সারাদিনে 1 লাখের উপরে লোক বাইরের থেকে আসে আমাদের এখানে কাজকর্ম করতে। প্রথমেই হচ্ছে যানজট সমস্যার ক্ষেত্রে আমাদের মনে হয়, যেহেতু এই মুহূর্তে সার্কুলার রেল করা সম্ভব নয়, অন্ততপক্ষে শহরের বাইরে দিয়ে ঘিরে সার্কুলার একটা উড়ালপুল করা দরকার। যে উড়ালপুল বিভিন্ন পয়েন্ট থেকে সেইখানে গিয়ে মিট করবে। ফলে কোর্ট মোড় থেকে যেখান থেকে উঠবে, কোর্ট মোড় থেকে উঠে কেউ যদি ফুলবাড়িতে নামবে, সে কোর্ট মোড় থেকে উঠে উড়ালপুলে উড়ে ঘুরে এসে ফুলবাড়িতে নামবে। এইভাবে যদি একটা সার্কুলার উড়ালপুল করা যায়, তাহলে মনে হয় এই যানজট সমস্যা কিছুটা মেটানো যাবে। অবশ্যই। অনেক সময় দেখা যায় যে আমরা একটা ধরা বাঁধার সময় হয়তো হাতে নিয়ে বেরিয়েছি, যে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে আমাদের সেখানে পৌঁছতে হবে, কিন্তু সময় মতো সেখানে আমরা পৌঁছতে পারছি না। দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে, বিশেষ করে বাগডোগরা বিমানবন্দরের দিকে যাওয়ার ক্ষেত্রে। এছাড়াও শিলিগুড়ি শহর সংলগ্ন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ রয়েছে, সেই যখন অ্যাম্বুলেন্স পরিষেবার যে গাড়িগুলো রয়েছে, অ্যাম্বুলেন্সগুলো রয়েছে জরুরি পরিষেবার, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। সেদিক থেকে উড়ালপুল হলে যে খুব সুবিধা হবে, আমরাও এমনটাই মনে করি। এই শিলিগুড়ি শহরের এই যানজট যে সমস্যা রয়েছে, এই যানজট সমস্যা দ্রুতই নিরসন করা হবে, এমনটাই মুখ্যমন্ত্রী শহরে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। সেদিক থেকে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই শহরে যানজট মুক্ত করার জন্য অভিযান চালানো হয়েছে, ফুটপাতগুলো দখলমুক্ত করার জন্য এবং ই রিক্সার দৌরাত্ম্য কমানোর জন্য। কিন্তু তারপরেও দেখা গিয়েছে কিছুই হয়নি। অভিযান যখন চালানো হয়েছে ফুটপাতগুলো দখলমুক্ত করার জন্য, ব্যবসায়ীরা হয়তো উঠে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে আবার সেই জায়গাতে বসে তারা অবৈধভাবে ব্যবসা চালিয়ে গেছেন। এই সমস্যাগুলো কিভাবে দূর করা যেতে পারে? কর্মসংস্থান না হলে শুধুমাত্র ই রিক্সা বা ফুটপাত তুলে দেওয়া যাবে না। কারণ এই লোকগুলো কি করে খাবে? কিছুদিন আগে একটা আইন হলো যে যাদের অটো ছিল বেশি পুরনো হয়ে গেছে, সেই অটোগুলোকে ভাঙা হলো এবং নিয়ে নেওয়া হলো। তারপরে ই রিক্সা ঢুকলো। ই রিক্সা তুলনামূলক ই রিক্সায় দূষণ কম, কিন্তু ই রিক্সা যানজট সৃষ্টি করে। তাহলে সেই মানুষগুলোকে যদি আমরা বিকল্প কর্মপন্থা না দিতে পারি, তাহলে শুধুমাত্র ই রিক্সা বন্ধ করে তাদের পেটে লাথি মারা হবে। সেই কারণেই আমরা বলবো যে বিকল্প কর্মসংস্থান সাথে সাথে করতে হবে। সেটা ভাবতে হবে বড় শহরে আছে, বড় শহরের মতো ব্যবস্থা করতে হবে যে যাতে করে হয়। পাশাপাশি আরেকটা দৌরাত্মের ব্যাপার হচ্ছে, যেমন নিউ জলপাইগুড়ি স্টেশনে গেলে পরে সেই এলাকায় টোটোকে ঢুকতে দেওয়া হয় না, অথচ সেখানে রেড চার্টকে মানা হয় না। রেড চার্ট না মানার জন্য আমরা যদি আমার বাড়ি 3 কিলোমিটার দূরে, ওখান থেকে আসতে চাই, 300-400 টাকার কমে কোনো গাড়ি আসে না। তা যা হওয়ার কথা না। সুতরাং হয় মনে হয় এক্ষেত্রে সবার আগে ওই ট্যাক্সিতে মিটার রিডিং, মিটার চালু করা দরকার। তাহলে সবার কাছ থেকে সমানভাবে ভাড়া নেওয়া হবে। শিলিগুড়ি শহরে আরো একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে পার্কিং এর সমস্যা। শিলিগুড়ি শহর যেহেতু একটি ব্যবসায়িক শহর, এখানে অনেক ব্যবসায়ীরা আসেন এবং দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং আমাদের শিলিগুড়ি শহরের সামনে, যেহেতু পাদদেশ শিলিগুড়ি শহর এই পাহাড়ি অঞ্চলের, সেদিক থেকে দেখা যায় অনেক ক্রেতারা আসেন এখানে 2 চাকার যানবাহন নিয়ে, কেউ 4 চাকার যানবাহন নিয়ে। তাদের একটা অসুবিধে হয় যে গাড়ি রাখার জন্য তারা কোনো পার্কিং এর ব্যবস্থা পান না। এই দিকটা কিভাবে সমাধান করা যেতে পারে? আবার অন্যদিকে আরো একটা সমস্যা সেটা হচ্ছে, দেখা যায় যে শিলিগুড়ি শহরে যেহেতু অনেক জায়গায় অবৈধভাবে বহুতল গড়ে উঠছে, তাদের হয়তো গাড়ি রাখার জন্য গ্যারেজ রুম করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেই গ্যারেজে গাড়ি না রেখে অন্য কোনো কাজে ব্যবহার করা হচ্ছে। আর তাদের যে গাড়ি হয়তো রাস্তার ধারেই পার্ক করে রাখা হচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে শহরের যে মূল সড়কগুলি, হিলকাট রোড বলুন কিংবা সেবক রোড, সেখানে দিনের পর দিন, রাতের পর রাত সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ফলে নিত্যযাত্রী যারা রয়েছেন, পথচলতি যারা রয়েছেন, তাদের কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই সমস্যাগুলো কিভাবে দূর করা যেতে পারে? শহরে প্রত্যেকটা ঢোকার মুখে বহুতল যে নির্মাণ হবে অফিস, তার নিচটা টোটালটাই
ওপেন স্পেস রাখা উচিত, যেখানে আমরা গাড়ি পে করে গাড়ি রাখবো, বাইক রাখবো, রেখে শহরে ঢুকবো, হেঁটে শহরে ঢুকবো, ঢুকে কাজ করে ফিরে এসে আবার সেখান থেকে গাড়ি নিয়ে যাব। সেই জন্য পে সিস্টেম হতেই পারে। এক্ষেত্রে যদি বেসরকারি কোনো বিল্ডিং হয়, সেক্ষেত্রে সরকারি উদ্যোগে সেই গ্রাউন্ড ফ্লোরটা কিনে নিতে হবে, যাতে করে অনুমোদনের সময় বলা হবে তোমার গ্রাউন্ড ফ্লোরটা আমরা কিনে নেব, তার রেট অনুযায়ী কিনে নিয়ে সেখানে সাধারণ মানুষের জন্য করতে হবে। উন্নয়নশীল দেশে এইভাবেই করা দরকার। না হলে নতুন করে তো জায়গা সৃষ্টি করা যাবে না, আর শহরের ভেতর গাড়ি ঢুকবে না। শহরের বাইরেই, শহরে ঢোকার মুখেই স্পেসগুলো তৈরি করতে হবে। শিলিগুড়ির মূল আকর্ষণ বিধান মার্কেট, হংকং মার্কেট। এটি একটি পর্যটক কেন্দ্রিক শহরও। এখানে অনেক পর্যটকরা আসেন দেশ বিদেশ থেকে, বাইরের শহর থেকে, অন্যান্য যে জেলাগুলি রয়েছে, অন্যান্য রাজ্যগুলি রয়েছে, সেখান থেকে অনেক পর্যটকরা আসেন। তারা যখন আসেন ব্যাগপত্র নিয়ে আসেন, কিন্তু শিলিগুড়ি শহরে যখন তারা ঢোকেন তাদের মধ্যে একটা উৎসাহ থাকে যে বিধান মার্কেট ঘুরে দেখবেন, কেউ হংকং মার্কেট ঘুরে দেখবেন, কেউ সেটসিলার মার্কেট ঘুরে দেখবেন। তারা যে ব্যাগপত্রটা নিয়ে আসেন সেটা নিয়ে মার্কেটে ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য তাদেরকে তারা কোনো রেস্ট রুমের জায়গা পাচ্ছেন না, কোনো স্টোর রুমে পাচ্ছেন না, বা ক্লক রুম যেটাকে বলা হয় সেটাও পাচ্ছেন না। তার জন্য তাদের হোটেল বুক করতে হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের জন্য তাদের গোটা দিনের হোটেল বুক করতে হচ্ছে। অনেক সময় এমনটাও হয়, যেহেতু ব্যয় সাপেক্ষ এটা হয়ে যাচ্ছে অনেকটা, অনেক পর্যটকের ক্ষেত্রে সেটা সামর্থ্য হয়ে ওঠে না। এই সমস্যাগুলো কিভাবে দূর করা যেতে পারে? এর ক্ষেত্রে সবচেয়ে আগে ভাবা দরকার, যেমন রেলওয়ে ব্যবস্থায়, রেলওয়ে স্টেশনে প্রত্যেক জায়গায় ক্লক রুম আছে, একইভাবে ট্রান্সপোর্টেও আছে, এয়ারপোর্টেও আছে। কিন্তু এই স্পেসগুলো বাড়াতে হবে, যে যাতে করেই আসুক, যাতে ওখানে মাল রেখে তিনি আসতে পারেন। কারণ শহরে বিভিন্ন জায়গায় রাখা সম্ভব না। ফলে লাগেজ নিয়ে আসলে তার একটা গাড়ি নিতে হবে, গাড়ি নিতে হলে আবার সেই গাড়ির সমস্যা থেকে যাবে। পাশাপাশি শিলিগুড়ি একটা মনে হয়েছে আমার এই এতদিন থাকার পরে পরিবর্তন ইয়েতে মনে হয়েছে, শিলিগুড়িতে একটা বড় সমস্যা হচ্ছে আউটসাইডার। বিভিন্ন জায়গায় ভাড়া আসছে, ভাড়াদের ক্ষেত্রে নথি জমা দেওয়া হচ্ছে না। কোনো ভাড়াটিয়ার কাছ থেকে যদি কোনো অকারেন্স ঘটে, সেই দায়িত্ব কার উপরে বর্তাবে? কারণ শুধু নামকেও আসতে বলা আছে, কাউন্সিলরকে জানাতে হবে। কাউন্সিলরকে জানালো কি জানালো না, কাউন্সিলরও তার খোঁজ রাখেন না, মানে ল্যান্ডলর্ডও সেই খবর দেন না। আরও একটা বড় কথা হচ্ছে যে কর্পোরেশনের গাড়িগুলো যখন পরিষ্কার করে, সেই পরিষ্কারগুলো ডে আওয়ারে পরিষ্কার করে, এইটাকে রাতে পরিষ্কার করা দরকার। কারণ ওই গাড়িগুলো ঢুকলে পরে স্কুল ঠিক 10:30, 10টা, 10:30, 11টার মধ্যে ওই গাড়িগুলো শহরে পরিষ্কার করে। সেই সময় স্কুলে যাওয়ার সময়, সেই সময় ছেলেমেয়েরা ওই গাড়িতে আটকা পড়ে, সাইকেল হোক ভ্যানে হোক আটকা পড়ে। সেক্ষেত্রে মনে হয় এটা নাইট সার্ভিস করা দরকার, যাতে সারাদিনের যা নোংরা হবে রাতে ওটা পরিষ্কার হয়ে যাবে, আবার সকালবেলা থেকে কাজ শুরু হবে। আমার মনে হয় এটা একটা খুব উদ্যোগ নেওয়া দরকার। অবশ্যই আমরাও চাই এমনটা হোক, কারণ অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে এটা যে শিলিগুড়ি পুর নিগমের 47টি যে ওয়ার্ড রয়েছে সেখানে সাফাই কর্মীরা যান, কিন্তু দেখা যায় যে যেই সময়টা তারা যান হয়তো শহরবাসীর অনেকেই সেই সময়টাতে ঘুম থেকেই ওঠেন না, যার ফলে নোংরাটা সেই সাফাই কর্মী নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলে তারা রাতের অন্ধকারে হয়তো বাড়ির যে আবর্জনাটা রয়েছে হয়তো রাস্তার পাশে গিয়ে ফেলে দিচ্ছে। তো সেদিক থেকে কতটা জরুরি এই যে রাতের কথাটা আপনি বললেন? নাইট সার্ভিস অবশ্য এইভাবে বলিনি আমি বলেছি যে সারাদিনের যা নোংরা সেখানে লোকাল যে সুইপার তারা জমা করে রাখবে। রাতে গার্বেজ টানার গাড়িগুলো ঢুকবে রাত্রিবেলা, সে রাত্রিবেলা 10টার পরে ঢুকে শুধু গার্বেজগুলো তুলে নিয়ে চলে আসবে। আবার সারাদিন পরিষ্কার হবে সারাদিন, এবং ঘুম থেকে ওঠার পরে 8টার পরের থেকে স্টার্ট হবে, এবং পার্টিকুলার জানানো থাকবে অমুক রাস্তায় এতটার সময় যায়। তাহলে তাহলে পরেই সমস্যার সমাধান হবে। আর মানুষকে, নাগরিককেও সচেতন করার দায়িত্ব কিন্তু কর্পোরেশনের। কারণ আমি একটা দেখলাম সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, মেয়রকে বলো, যদি এই প্রোগ্রামটার থেকেও মনে হয় আমরা কিছু শিক্ষা নিই, তাহলে মনে হয় ভালো হবে। এই যে ড্রেনেজ ব্যবস্থা, এর পাশাপাশি আরো একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে সামনেই বর্ষা আসছে, শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দেখা যাবে জল জমতে শুরু করেছে। এই জল জমার কারণে ডেঙ্গুর একটা প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ম্যালেরিয়া রোগেরও একটা প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। গতবারও দেখা গিয়েছে, তার আগেও অনেকবার দেখা গিয়েছে এই ডেঙ্গুর প্রকোপে অনেকে মারাও গিয়েছেন। সেদিক থেকে এই জল নিকাশি ব্যবস্থাটা কিভাবে সমাধান করা যেতে পারে? মূলত আমি যে এখানে ওয়ার্ডে থাকি, 32 নম্বর ওয়ার্ড, এর পাশেই অশোকনগর বলে একটা জায়গা আছে, যেখানে একটু বৃষ্টি হলেই প্রচুর জল দাঁড়িয়ে যায়। এই জলের ক্ষেত্রে যদি একটাই হাইড্রেন আছে, ওই হাইড্রেন এত জল ক্যারি করতে অনেক সময় নিচ্ছে। পাশাপাশি ডেঙ্গুর ক্ষেত্রে, বাঁচার ক্ষেত্রে আরেকটা বড় কথা হচ্ছে, মশারির নেট দিয়ে প্রত্যেকটা বাড়ির টয়লেটের যে পাইপগুলো থাকে
যেটাকে আমরা গ্যাস পাইপ বলি, সেই পাইপের মাথাটাকে বন্ধ করে দেওয়া উচিত, যাতে করে মশা ওখানে না ঢুকে। মশা, আমরা বলি যে খোলা জায়গায় জল রাখতে না, কিন্তু ওইখান দিয়ে মশা ঢুকে মশা ডিম দিচ্ছে এবং বাচ্চা হচ্ছে, আবার ওখান দিয়ে বেরিয়ে আসছে। সুতরাং এই কারণে আমার মনে হয় কর্পোরেশন থেকে উদ্যোগ নেক, অথবা আমি নিজে বিজ্ঞান মঞ্চ করি, আমাদেরকেও যদি দায়িত্ব দেয় আমরাও করে দিতে পারি যে প্রতিটা বাড়ির টয়লেটের গ্যাস পাইপগুলো নেট দিয়ে বন্ধ করে দেবো। অবশ্যই। শিলিগুড়ি শহরের আরো একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে পানীয় জলের একটা সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়। যেহেতু ফরেস্ট যে রয়েছে, শিলিগুড়ি শহর সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট রয়েছে, সেখান থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে, জনবসতি গড়ে উঠছে। অন্যদিকে দেখা যাচ্ছে নদীগুলোতে দূষণ বাড়ছে। আবার পাথর যে রয়েছে, বালুর যে রয়েছে, সেগুলো তুলে নেওয়া হচ্ছে, ফলে জলস্তর কমে আসছে। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যেতে পারে? পুর নিগম কিভাবে এর দিকে নজর দিতে পারে? সবার আগে অবৈধ বালিপাথর তোলা বন্ধ করে দিতে হবে। এই ক্ষেত্রে যাদের হাত আছে তাদের চিহ্নিত করতে হবে, যে কেউ তো আছে, কোনো মানুষ পেছনে আছে যাদের সাহসেই বালিপাথরগুলো উঠে যাচ্ছে প্রতিদিন। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই এই বালিপাথর যদি অবৈধ বালিপাথর না তোলা বন্ধ না করে, তাহলে একদিকে যেমন পাথর পাহাড় ভেঙে চলে আসবে, পাশাপাশি পেসিমেন্ট পড়ে পড়ে পুকুরগুলো নদীগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। মহানন্দার পার্কটা বাঁধানো শুরু হয়েছে, আমি জানি না কতটা পর্যন্ত কন্টিনিউ করবে, কতটা প্ল্যান আছে, এটাকে কন্টিনিউ করা দরকার। বিউটিফিকেশন করলে পরে, যেমন আমি দেখছি যে কয়েকদিন ধরে পুলিশ বিভিন্ন মাঠে গিয়ে ছেলে মেয়েদের উঠিয়ে নিয়ে এসে আসছে, ভালো কাজ, কিন্তু পাশাপাশি ছেলে মেয়েদের বসার জায়গাও তো করতে হবে। ওরা বসবে কোথায় বিকালবেলা? ওদের তো কোনো স্পেস নেই, অক্সিজেন নেওয়ার জায়গা নেই। বাঘাযতীন পার্ক দরজা বন্ধ থাকে, ফলে সেখানে বসার ব্যবস্থা, বরং সেখানে ক্যামেরা লাগিয়ে অবৈধ কাজ না হয় এটা দেখে বাঘাযতীন পার্কও পাবলিকের জন্য করে দেওয়া উচিত, যে না বসবে। কোথায় যাবে এরা? কারণ ছেলেমেয়েরা সন্ধ্যের পরে তো বসতে হবে। সুতরাং এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি ওই বাচ্চাগুলো যারা এই বয়সে 20 থেকে 25 বছর 30 বছর বয়স, তাদের বসার স্পেস করে দিতে হবে, যে তারা কোথায় বসবে সন্ধ্যেবেলা। কারণ না হলে অসামাজিক কাজ বাড়বে। সেই কারণেই বলবো এই একটা ব্যাপার আছে। পাশাপাশি যদি করা সম্ভব হয়, তবে ড্রেনের জলটা পিউরিফাই করে মহানন্দায় ফেলা হোক, যেখানে অনেক বড় বড় শহরে এই ব্যবস্থা আছে। সব ড্রেনটাকে একমুখী করার পরে সেই ড্রেনটাকে গিয়ে ওখানে পিউরিফায়ার বসানো আছে, সেই পিউরিফাই হয়ে জল পড়ছে। এই জল পড়লে কিন্তু দূষণ হবে না, আশা করা যায়। আর পাশাপাশি প্রচুর মাছ আছে, গাছ আছে, যে গাছগুলো জলে থাকলে পরে জলের দূষণ অনেকটা কমে যায়। সেই গাছগুলো কোনো বোটানিস্টের সাথে কথা বলে সেখানে যদি কাজটা করা যায়, তাহলে আমার মনে হয় জলের দূষণ অনেকটাই কমে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা খেয়াল করে দেখেছি, জল কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার স্বচ্ছ হয়ে যায়। অর্থাৎ সেখানে ব্যাকটেরিয়া ফর্ম করে, ব্যাকটেরিয়াটা জলটাকে পরিষ্কার করে দেয়। সেই ব্যাকটেরিয়াটা যদি আমরা আর্টিফিশিয়ালি তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় জল পরিষ্কার থাকবে এবং দূষণ অনেক মুক্ত হবে। শুধুমাত্র ম্যানুয়ালি করার থেকে আমার মনে হয় অনেক বেশি করা দরকার নেচারকে ব্যবহার করে। জল দূষণ তো রয়েছে, পাশাপাশি শিলিগুড়ির যে পরিবেশ, যে আবহাওয়া, সেটারও দূষণ বাড়ছে। দ্রুতই দেখা যাচ্ছে শিলিগুড়ির পরিবেশ দূষণ বাড়ছে, পাশাপাশি এখানকার যে তাপমাত্রা সেটাও বৃদ্ধি পাচ্ছে। পূর্বে শিলিগুড়ি শহরের যে আবহাওয়া ছিল, বর্তমানে সেই আবহাওয়া পাওয়া যাচ্ছে না। অনেকেই এমন ছিলেন যারা পর্যটকদের মধ্যে শিলিগুড়ির আবহাওয়ার জন্য, যেহেতু পাহাড়ি এখানে পাদদেশ শিলিগুড়ি শহর, তো তার জন্য অনেক পর্যটকরা আসতেন এখানকার আবহাওয়ার জন্য, যখন তাদের এলাকায় গরমটা অনেকটা পরিমাণে বৃদ্ধি পেত। কিন্তু বর্তমানে সেই পরিবেশ আর পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে শিলিগুড়ি শহরে এই শহরকে বাঁচাতে সবুজায়ন কতটা দরকার আপনি মনে করেন? শুধুমাত্র গাছ বুনে সবুজায়ন করা যাবে না, গাছকে রক্ষা করে সবুজায়ন করতে হবে। প্রতিবারই সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি উদ্যোগে প্রচুর গাছ বোনা হয়, সেই গাছগুলো পরে আর বাঁচে না। সেই জন্য আমার মনে হয় এক্ষেত্রে গাছগুলোকে দত্তক দেওয়া দরকার। যে অন্ততপক্ষে ছাত্রদের হাতেও যদি একটা করে গাছ দিয়ে বলা হয় যে তোমরা বুনো, পরিচর্যার দায়িত্ব আমাদের, পরিচর্যা থাকবে এবং প্রতি বছর তাদের পুরস্কৃত করা হবে। কারণ আমি আমার স্কুলে গাছ বুনেছি, মানুষের কাছ থেকে 1,500 টাকা, এক একটা গাছের জন্য 1,500 টাকা করে নিয়ে গাছ বুনেছি, এবং সেই লোকগুলোরও ভালোবাসা তৈরি হয়েছে গাছগুলোর জন্য। সেই গাছগুলো লোকগুলো এসে দেখে যায় যে গাছগুলো আছে নাকি। আমি 16টা বকুল গাছ বুনেছিলাম, 16টা বকুল গাছে এখনও একদম বেঁচে আছে। ঠিক এইভাবে যদি বোনা যায়, যে গাছগুলোকে দত্তক দেওয়া যায়, যে আমি 5টা গাছের দত্তক নিলাম, 5টা গাছ দেখাশোনা করার দায়িত্ব আমার, তাহলে আমার মনে হয় গাছগুলোকে বাঁচানো যাবে। শুধু এই বিশ্ব পরিবেশ দিবস আসছে 5 জুন, সেই 5 জুনে গাছ বোনা হবে প্রচুর, আবার তার সাথে সাথে কাটাও হবে প্রচুর। তাই বলছি, এশিয়ান হাইওয়ে করতে গিয়ে প্রচুর গাছ কাটা হয়েছে, তার বিকল্প কোনো গাছ পাশে বোনা হয়নি।
সেই জন্য এখন যেটুকু পর্যন্ত রাস্তা হয়েছে তার 5 ফুট দূরের থেকে নতুনভাবে গাছ বোনা উচিত এবং রক্ষা করার ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই অনেক সময় এমনটা দেখা গিয়েছে যে হাজার হাজার গাছ বোনা হয়েছে, কিন্তু পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে সেই গাছগুলো মরে গিয়েছে। সেটা তো সমস্যা রয়েছে। আরো একটা জিনিস জানতে চাইবো, দীর্ঘ 2 বছর করোনা পরিস্থিতি ছিল, স্কুল কলেজ সব বন্ধ ছিল, আপনিও একজন শিক্ষক, সেদিক থেকে ছাত্রছাত্রীদের কিভাবে আবার পুরনো ছন্দে ফেরানো গিয়েছে? কতটা অসুবিধে হয়েছে তাদের এই তারা ঘরবন্দি হয়ে পড়ায় তারা অনলাইন মুখ হয়ে গিয়েছিল, অফলাইনের থেকে একেবারেই দূরে চলে গিয়েছিল। সেদিক থেকে আবার সেই পড়াশোনার ছন্দে ফেরাতে গিয়ে আপনাদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? ছেলেমেয়েরা পড়ছে, যাদের অর্থ আছে, পেটে খাওয়া দাওয়া আছে, তারা ঠিক বেসরকারি স্কুলে পড়ছে না আমাদের সরকারি স্কুলের ছেলেমেয়েরা। তার অন্যতম একটা কারণ হচ্ছে দীর্ঘ ছুটি, দীর্ঘ অবকাশ। এই ছুটিতে দেওয়ার পরে অনেক গার্জেনই ভাবছে এত ছুটি থাকলে, ছেলে বাড়ি থাকলে আমি লেবারের কাজ করি, ছেলে যদি সারাদিন বাড়ি থাকে তাহলে ছেলেটা করবে কি? সেই কারণে তাকে কাজে ঢুকিয়ে দিচ্ছে। সেই কারণেই সবার আগে ছুটিটা কমাতে হবে। এত ছুটি, সেই 52 দিন ছুটি 52তেই ফিরিয়ে আনতে হবে স্কুলগুলোকে। পাশাপাশি স্কুলগুলোকে আবার খেলাধুলামূলক কাজ বাড়াতে হবে, কারণ খেলার পরিবেশ স্কুলগুলোতে নেই, সাফিসিয়েন্ট টিচার নেই, সাফিসিয়েন্ট পড়াশোনার খেলাধুলার আইটেম নেই, মাঠগুলো খুব নষ্ট হয়ে গেছে, মাঠগুলো নেই ভালো, বেশিরভাগ স্কুলে নেই। কীভাবে 12 কাঠা 14 কাঠা 16 কাঠা জমির উপরে একটা করে স্কুলের অনুমোদন হয়েছে আমরা জানি না, কোথায় খেলবে বাচ্চাগুলো? আর না খেললে পরে তারা খেলার সুযোগ মাঠে আছে, বাড়িতে থাকে, আসে না স্কুলে। সুতরাং এই খেলাকে পড়াশোনাটাকে খেলামুখী করতে হবে, যে যাতে করে ওরা খেলার সুযোগটা স্কুলে এসে পায়। ফলে আমরা বলবো পাশাপাশি প্রতি বিদ্যালয়ে একটা ব্যবস্থা আছে, সেখানে হচ্ছে প্যারা টিচার ব্যবস্থা। সেই প্যারা টিচারদের দায়িত্ব হচ্ছে তাদের ক্লাস নেওয়ার কথা না, তাদের কথা হচ্ছে তারা বাইরের থেকে ছেলেমেয়েকে, ড্রপ আউট ছেলেমেয়েকে স্কুলে ফিরিয়ে আনবে এবং তাদেরকে পার করবে, মানে সমমানে উন্নীত করবে। সেই কারণে সেই ব্যবস্থাটাকে আরেকটুভাবে যদি দেখাশোনা করে করা যায়, আমার মনে হয় ছেলেমেয়েরা আবার পড়তে আসবে। কারণ অবশ্যই এমনটাই হয়েছে। এখন যেহেতু মাঠগুলোও একদম নেই বলতে গেলেই চলে, অনেকেই এখন মোবাইলের উপর আসক্ত হয়ে পড়েছে, যেহেতু 2 বছর তারা মোবাইলের উপর ভিত্তি করেই পড়াশোনা করেছে এবং অন্যান্য যে মাধ্যমগুলো ছিল সেগুলো জানতে পেরেছে মোবাইলের মাধ্যমেই শুধুমাত্র। কেউ কিন্তু এখন এই খেলামুখ হতে চাচ্ছে না বা অন্যান্য দিকে ঝোঁক বাড়ছে না। দেখা যাচ্ছে যে অনলাইন গেম কিংবা অনলাইন যেসব অন্যান্য ক্রিয়াগুলো রয়েছে সেগুলোর উপরেই ঝোঁক বাড়ছে বাচ্চাদের। তো সেটাও দেখা গিয়েছে যে যেহেতু 2 বছর তারা প্রায় ঘরবন্দি অবস্থায় ছিল, তাদের কিন্তু মানসিক ভাবেও তারা অনেকটা ভেঙে পড়েছে। সেদিক থেকে তাদের কিভাবে আবার এই ছন্দে ফিরিয়ে আনা গিয়েছে? প্রথমেই বলবো, করোনার শুধু নেগেটিভ সাইড নেই, করোনার অনেক পজিটিভ সাইড আছে। আমরাও 3 বছর আগে কোনোদিন অনলাইনে ক্লাস নেবো এটা কল্পনা করিনি। ফলে এই পজিটিভ সাইডটাকে কাজে লাগাতে হবে। একইভাবে মোবাইলের কিন্তু শুধু নেগেটিভ সাইড নেই, মোবাইলে অনেক পজিটিভ সাইড আছে। মোবাইল অনেক শিক্ষণীয়। আমরাও যখন কোনো একটা ড্রাফটিং করতে যাই, কোনো ইংরেজি বানানের শব্দ হলে আমরা সার্চ করে দেখে নিই বানানটা ঠিক আছে নাকি, সাথে সাথে দেখে নিচ্ছি। ফলে এই ভালো গুণগুলো যদি শিক্ষকরা অন্ততপক্ষে ছাত্রদের কাছে পৌঁছে দেয়, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এইটা, আর মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময় করে দিতে হবে। শিক্ষক যেমন বলে দেবেন, অভিভাবককেও দায়িত্ব নিতে হবে যে সারাদিনে 2 ঘন্টা মোবাইল করবে, ঠিক পড়াশোনার সময়, সকালে হোক বিকালে হোক, টাইমটাকে যদি শিডিউল ঠিক করে দেয়, বাকি সময় ওদের হাতে মোবাইল থাকবে না, যাতে মোবাইলের মিসইউজ কমে। পাশাপাশি মোবাইলে ভালো ভালো গুণ, যেমন ইউটিউবে প্রচুর শিক্ষণীয় ব্যাপার আছে, যে শিক্ষণীয়গুলো দুটো জিনিস আছে, খারাপও আছে ভালো আছে। ভালোগুলোকে যদি শেখানো যায় তাহলে দেখা যাবে ওরা কিন্তু সরে আসবে ওখান থেকে। আমরা জানি শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব, তিনি শিলিগুড়ি শহরের মহানাগরিকও। আপনি শিলিগুড়ি শহরের একজন নাগরিক, শিলিগুড়ি বাসিন্দারাই মেয়রকে বাছাই করেছেন। সেদিক থেকে জানতে চাইবো, সেই নির্বাচিত পদে যদি আপনি থাকতেন কিংবা অন্যান্য প্রশাসনিক পদে যদি আপনি থাকতেন, তাহলে শিলিগুড়ি শহরের কোন সমস্যাগুলো সব থেকে প্রথমেই সমাধান করতেন? আমার প্রথম কথা হচ্ছে, যদিও আমি রাজনীতিটাকে ভালোবাসি না, ফলে স্বাভাবিক কারণে আমি ওই পদে যাওয়ার চেষ্টা করব না। তবে চিন্তা চেতনা থাকবে, তো চিন্তা চেতনা করতে প্রথম কথাই হচ্ছে যে যানজট মুক্ত করা। সবার আগে 1 নম্বর কাজই হচ্ছে যানজট মুক্ত করা, যাতে আমাদের উন্নয়নে গতি আসে। দ্বিতীয় কথা হচ্ছে বৃদ্ধাকে দেখাশোনা করা, কারণ এখন বেশিরভাগ ছেলেমেয়েই পড়াশোনা করার পরে বাইরে চলে যাচ্ছে। তাদের দেখার জন্য কর্পোরেশন, অন্ততপক্ষে কর্পোরেশন এলাকাটুকু যদি আমরা দেখার ব্যবস্থা করতে পারি, সেই বৃদ্ধার একটা টোল ফ্রি নাম্বার থাকে, সেই নাম্বার, সে বিপদ পড়লে সে ফোন করবে, সেখান থেকে খাবার পৌঁছাবে, চিকিৎসা পৌঁছাবে, যেমন ওই করোনার সময় পৌঁছেছে।
ঠিক সেইভাবে তাদের যদি একটা লিস্ট থাকে, মানে দ্যাট ইজ বায়োডাটায় মেয়রের দপ্তরে থাকেন, সেখানে একটা দপ্তর থাকবে, সেখানে ফোন করলেই আসবে। তাহলে পরে দেখা যাবে তারা অনেক নিশ্চিত থাকবে, এবং তাদের সন্তানরা যারা বিদেশে থাকে তারাও কিন্তু নিশ্চিত থাকবে। এর জন্য ফি ধার্য করা যেতে পারে, যে এত টাকা দিতে হবে, সে ধার্য করলেও তারা দেবে। কিন্তু তারা কিন্তু দুশ্চিন্তা বাইরে থাকছে, বাইরে পশ্চিমবঙ্গে চাকরি পাচ্ছে না, চাকরি নেই, ব্যাঙ্গালোরে ছেলে কাজ করে, ব্যাঙ্গালোর থেকে ছেলে মাঝে মাঝে আসতে হচ্ছে শুধুমাত্র বাবা মা ঠিক আছে নাকি দেখার জন্য। তার কাজটাও সে নিশ্চিতভাবে করতে পারছে না, পশ্চিমবঙ্গে সে চাকরি পাচ্ছে না। তাহলে সেই ভাবা দরকার, যেমনভাবে কর্মসংস্থান, আমি আগেও বলেছি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সাথে সাথে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান বাড়াতে হবে, পাশাপাশি যাতে বাইরে পড়তে যায় না, যদিও পড়তে চায় বাইরে বিশেষ কাজে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের বাবা মাকে দেখার দায়িত্ব কর্পোরেশনকে নিতে হবে। এই কর্মসংস্থানের প্রসঙ্গ যেহেতু আসলো, সেখান থেকে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। শুধুমাত্র শিলিগুড়ি শহরে নয়, গোটা রাজ্যে, গোটা দেশেই এই অভাবটা দেখা দিয়েছে। বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে, সেদিক থেকে মহিলাদের এবং বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে শিলিগুড়ি পুর নিগম কতটা নজরদারি দিতে পারে? প্রথমেই বলতে হবে, কর্মসংস্থান সারা ভারতবর্ষে একই রকম অবস্থা, ঠিকই কথা, কিন্তু পাশাপাশি অন্য স্টেট কিন্তু বিকল্প ভেবে নিয়েছে। যেমন আমরা ট্রেনে উঠলে দেখতে পাবো ব্যাঙ্গালোরে কত লেবার যাচ্ছে প্রতিদিন, তার মানে লেবারগুলোর কাজ হচ্ছে। লেবারের কাজ হচ্ছে মানে কি, উন্নয়ন হচ্ছে, কিছু কাজ হচ্ছে, লেবার তো বসে বানা নিচ্ছে না, লেবার কিন্তু উন্নয়ন হচ্ছে, সেইখানে উন্নয়ন হচ্ছে। সুতরাং এই জায়গা ভাবতে হলে সেই ছেলেগুলো কেন বাইরে যাবে, সেই ছেলেগুলো কেন ট্রেনে যাবে? সেই শ্রমটাকে যদি আমি আমার রাজ্যে কাজে লাগাতে পারি, তাহলে আমার রাজ্যের উন্নতি হবে। তারা যদি বাইরে গিয়ে 200 টাকা হাজিরা পায়, এখানে সে 150 টাকায় কাজ করবে, তাহলে আমি কম টাকায় যদি লেবার পাই, আমি কেন কাজ করাতে পারবো না? আর এই যে 100 দিনের কাজ শুধুমাত্র সুপারভিশনের অভাবে নষ্ট হচ্ছে। যদি কাজটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, আমার মনে আছে আমার শৈশবে আমি দেখেছি 100 স্কোয়ার ফিট মাটি কাটলে তাকে একটা হাজিরা দেওয়া হতো, 100 CFT মাটি কাটলে। এই যে কাজটাকে হিসেব বিকেলে বুঝে নেওয়া, এটা কিন্তু দরকার। সুপারভিশন না থাকলে সেখানে ফাঁকি থাকবে, সেখানে উন্নয়ন হবে না। সুতরাং এই কারণে বলবো যে কর্মসংস্থানের জন্য প্রথম কথা, শ্রম আছে, এলাকায় কাজ হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, স্বনির্ভর গোষ্ঠী বিক্রির ব্যবস্থা করছে, সেখানে সাবসিডি দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু খুব পরিকল্পিত হবে না। সেখানে পরিকল্পিতভাবে করলে পরে আমার মনে হয় মহিলাদের কর্মসংস্থান হবে, পুরুষদের কর্মসংস্থান হবে। পাশাপাশি একটা MA পাস লোককে দিয়ে যদি ঠোঙা বানানো শেখাই, সেটা তো কর্মসংস্থানের লক্ষ্য না। সেখানে ভাবতে হবে কোয়ালিফিকেশনটাও পাশে যেহেতু পড়াশোনার ব্যবস্থাটা আছে, কোয়ালিফিকেশনের সাথে সাথে সম যোগ্যতার কিছু কাজের ব্যবস্থা করা, যে আমি সেই কাজটা করব। সেখানে অনারিয়াম কম বেশি হতে পারে। বেসরকারি স্কুলে আমার পরিচিত 2-1টা বেসরকারি স্কুল আছে, যেখানে 1400-1500 ছেলেমেয়ে, অথচ আমার নিজের স্কুলে ছেলেমেয়ে কমতে কমতে, আমার স্কুল বাদ দিয়েও পাশাপাশি শিলিগুড়িতে প্রচুর স্কুল আছে যেখানে 200 বাচ্চাও নেই। আমরা পত্রপত্রিকায় পড়ছি, আমি যেহেতু প্রধান শিক্ষক ছিলাম স্কুলে, খবরাখবর রাখি বলে আমি দেখছি 200 স্কুল নেই, এরকম শিলিগুড়ি শহরে অনেক স্কুল আছে। সেই স্কুলগুলোকে ভর্তি হওয়া। আর পাশাপাশি আরেকটা কথা, ছাত্র পড়ার ক্ষেত্রে ভর্তিটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। কর্পোরেশনের যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেক ওয়ার্ডে 5-এ যে ছেলে মেয়েগুলো পাস করবে তাদের জন্য কেন্দ্রীয়ভাবে ভর্তির ব্যবস্থা করা দরকার। যেমন কর্পোরেশন ফর্ম দেবে, কর্পোরেশনের সাথে ভর্তির ফর্মের সাথে কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, যেই ওয়ার্ডে থাকে সেই ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করলে স্কুলগুলো বাঁচবে, নাহলে স্কুলগুলো বাঁচবে না। এই নিয়ে শিলিগুড়ির মেয়রকে তথা মহানাগরিককে কি বার্তা দেবেন আপনি? আমি ওনাকে অনুরোধ করব যে আমি যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো দেখার জন্য, যদি মনে হয় প্রয়োজন হয় যে আমাদের সাজেশন গ্রহণ করবেন, তাহলে উনি যদি কোনোভাবে আমাদের অ্যারেঞ্জ করেন, আমরা গিয়ে সেখানে মতামত দেব, যে আমাদের মতামত, আমরা তো নাগরিক, আমরা এই ভোট দিয়ে ওনাকে কর্পোরেশনের মেয়র বানিয়েছি। আমরা কাউন্সিলরকে রিপোর্ট করেছি, কাউন্সিলররা করেছেন, উনি করেছেন, আমরা মেয়র করেছি। আমরা ওনার কাছে অনেক আশাবাদী, যেহেতু রাজ্যে উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হয়েছে, পাশাপাশি শুধু রাস্তাঘাট দিয়ে তো মানুষ বাঁচানো যাবে না, সঙ্গে হিউম্যান রিসোর্সটাকে উন্নয়ন করতে হবে। নাহলে যদি মানব শক্তিটাকে উন্নয়ন না করা যায়, তাহলে কিন্তু উন্নয়ন টেকসই হবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। শিলিগুড়ি শহরের বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যা কিভাবে দূর করা যায় সেই নিয়ে আজ আমরা কথা বললাম শিক্ষক স্বপনেন্দু নন্দীর সঙ্গে। কিভাবে সেই সমস্যাগুলি দূর করা যায় সেই বার্তা তুলে দিলেন মেয়রকে। মাত্র 8.5 লাখ টাকায় বসবে আপনার সংসার। SBM উপহার। SBM উপহার, পৃথিবীর অপর নিজের জগৎ।
ফ্ল্যাশ মিডিয়া নিউজের বাংলার সময়ের প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ, আমাদের ফেসবুক পেজ লাইক করার পাশাপাশি পরিবেশ বাঁচাতে প্রত্যেকে গাছ লাগান। গরমের হাত থেকে রক্ষা পেতে, প্রকৃতিকে বাঁচাতে ও নিজেরা বাঁচতে আসুন আমরা শপথ নিই প্রত্যেকে একটি করে গাছ লাগাবো এবং গাছটিকে বাঁচিয়ে রাখবো।